একটি বিষয় আমরা আপনার সাথে আলোচনা করতে আসছি, সেটি হলো যে আমরা জানি যে 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং এই বিগত প্রায় 17টি বছর আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি একত্রিত হয়ে সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনেই জাতীয় পার্টির একটি ভূমিকা ছিল আওয়ামী লীগের সাথে। আসলে আমাদের প্রথম প্রশ্ন হলো যে 5ই আগস্ট জুলাই বিপ্লবটা যে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেই সময় আসলে জাতীয় পার্টির ভূমিকাটা কি ছিল এবং আপনারা টাঙ্গাইলে জাতীয় পার্টির ভূমিকাটা আসলে কেমন ছিল তখন আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এবং যে ভাই বোন মায়েরা আমার এই লাইভটা দেখবেন, সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাই এবং আপনার কথার উত্তর দিতেছি। পহেলা নাম্বার হলো, আপনি বললেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে নির্বাচন করেছে। রাজনৈতিক প্রয়োজনে, নির্বাচনের প্রয়োজনে জাতীয় পার্টি, যেদিন থেকে জাতীয় পার্টি আপনার এই দল শুরু হয়েছিল 1984 সালে, তখন থেকেই জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদ এরশাদ এই দেশে 9টা বছর শাসন করেছে এবং আমি মনে করি সারা বাংলাদেশের আপাময় জনসাধারণ শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যতি রেখে সবাই আমার নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের দিকে ভালোবাসার কমতি ছিল না। শুধুমাত্র রাজনৈতিক বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কাছে এরশাদ খারাপ ছিল, কিন্তু বাংলাদেশের এই যে 16 কোটি 17 কোটি মানুষ, ব্যক্তি এরশাদ হিসাবে, শাসক হিসাবে দেশ পরিচালনার ক্ষেত্রে এরশাদের স্বাধীনতার পরে 1971 সালের পরের থেকে আজ পর্যন্ত যতগুলা সরকার গেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে এবং এই দেশের মানুষের এবং মাটির জন্যে এরশাদ যে কর্ম স্পৃহা দেখিয়েছেন এবং যা করে গেছেন, কোন সরকার তা করে নাই। আমি এই জন্যেই এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করছে 6ই ডিসেম্বর 90 সালে। আমি 18ই ডিসেম্বরে জাতীয় পার্টির শহর জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি, শুরু করেছি আমার রাজনৈতিক জীবন। আমার রাজনৈতিক জীবনে এখন 25 সাল চলতেছে। এই রাজনৈতিক অবস্থার মধ্যে 90 সালের পরের থেকে রাজনৈতিক অবস্থার মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, একটা লোক আমার চোখে পড়ে নাই এরশাদের মতন নিঃস্বার্থ দেশপ্রেমিক একটা দলের একটা নেতাও আমার চোখে পড়ে নাই। যার কারণে অনেক
ত্যাগের বিনিময়েও আছি আজকে জাতীয় পার্টি ধরে। না, সেটা তো অবশ্যই আমরা দেখছি, কিন্তু একটি বিষয় যে বর্তমান যে একটা সিচুয়েশন, জাতীয় পার্টির একটি নাম কিন্তু আছে যে স্বৈরা শাসক এরশাদ, যে নামটি এটা মানুষ ভালো চোখে দেখে না, সবাই ঘৃণার চোখেই দেখে যে স্বৈরা শাসক এরশাদ। এই স্বৈরা শাসক এরশাদ সেই স্বৈরা শাসক থেকে দূরে সরে না গিয়ে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে বিগত 17টি বৎসর তারা কিন্তু নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা সুযোগ সুবিধাতে তারা অংশগ্রহণ করছে। সেটা আপনারা অস্বীকার করেন কিভাবে? আমরা আওয়ামী লীগের সাথে 2009 সালে নির্বাচনে আওয়ামী লীগ আমাদের সাথে জোট করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল, জাতীয় পার্টির সাথে জোট করে। পরবর্তীতে যে কয়েকটা বছর অতিবাহিত হয়েছে, আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সাথে থাকতে বাধ্য হয়েছে। যেমন আওয়ামী লীগের সাথে আপনারে যদি এখন আপনাকে বলা যায় আপনি এই দেশের একজন নাগরিক, শুধু সাংবাদিক না, এই দেশের একজন নাগরিক, আমি মনে করি সচেতন নাগরিক। সেই হিসেবে আপনি খেয়াল করেন 9 সালের নির্বাচনের পূর্বে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ আলাদা হিসেবে চলাফেরা করেছে, আলাদাভাবে নির্বাচন করেছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে বাধ্য করেছিল কে যাইতে? বিএনপি। আপনি সেই দিনের দিকে আপনি তাকিয়ে দেখেন, যদি ওই সময়ে আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের মনোনয়নপত্র বিএনপি সরকার বাতিল ঘোষণা না করত, তাইলে আওয়ামী লীগ এই রাজনৈতিক সুযোগ জাতীয় পার্টির সাথে মিলা নিত না। বিএনপি সেই দিন বাধ্য করেছিল আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করার জন্য। পরবর্তীতে আওয়ামী লীগের সাথে যে নির্বাচন হয়েছে 14 সালের নির্বাচনে, আমার নেতা তো অস্বীকার করেছিল যে আমি নির্বাচনে যাব না। সেই নির্বাচনে উড্ডোয়ালো দিয়েছিল, বর্তমান আমাদের চেয়ারম্যান জিএম কাদের সাহেব উড্ডোয়ালো দিয়েছিল। সেই উড্ডোয়াল গ্রহণ না করে সে জানেই না, অথচ তারকে এমপি বানিয়ে সংসদে নেওয়া হয়েছে। বাংলাদেশের আর বিরোধী দল যারা বৃহৎ দল, তারা তখন তাদের কি ভূমিকা ছিল? আপনি কি বলতে চাচ্ছেন যে জোর করে তাকে এমপি বানিয়ে সংসদে নেওয়া হয়েছে? আপনি কি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, তাই তো। তার কারণ হলো এরশাদ সাহেব উড্ডোয়াল দিল, তারপরেও দেখা গেল যে এরশাদ সাহেব 5টার মধ্যে পাশ করে আইছে। কিভাবে এইটা আওয়ামী লীগের নেতাগরে দিয়ে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের দিয়ে সেটা সম্ভব হয়েছে ওই সময়ে। সেজন্য কি আপনারা আওয়ামী লীগকে দোষারোপ করেন কখনো? অবশ্যই করি। আমরা আওয়ামী লীগের অনেকেই অনেক কিছু মনে করে, কিন্তু আমরা জাতীয় পার্টি করি, আমরা আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগকে ঘৃণাও করি। শুধু আওয়ামী লীগকে না, বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা বিভিন্ন দলে আছে। আমাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের মতন মানসিক অবস্থা তাদের নাই। আমি খুব কাছের থেকে এরশাদকে চিনেছি। আপনার কথা সুর ধরে আমি কথাটা বলি, সেটি হলো যে বলছিলেন যে হোসেন মোহাম্মদ এরশাদকে জোর করে তিনি নমিনেশন প্রত্যাহার করছেন, তারপরে তিনি জানেনই না যে তিনি নির্বাচন করতেছেন, পরবর্তীতে সে বিজয় হয়ে তাকে সংসদে নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে কি আপনারা এই যে একটি রিউমার যে উঠে আসছে যে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সকল সুবিধা যেভাবে নিয়েছে, তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগকে যেভাবে দোষারোপ করা হচ্ছে, সেই কাতারে জাতীয় পার্টি দোষারোপ। এখন সেই সুযোগটা যেমন নিয়েছেন, সুবিধা যেমন নিয়েছেন, অনুরূপভাবে দোষের ভাগিটাও আপনাদের ঠিক
সেম ভাবে নিতে হবে, এটাকে আপনারা কিভাবে ডিনাই করেন? মানে এটা কতটুকু যুক্তিসঙ্গত? না না না, মোটেই যুক্তিসঙ্গত না, মোটেই যুক্তিসঙ্গত না। 18 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। 18 সালের নির্বাচনে বিএনপির অনেক এমপি সংসদে ছিল। তো পরবর্তীতে 24 সালের নির্বাচনে আমরা জাতীয় পার্টির, আমরা আমাদের দলের চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেব নির্বাচন যাওয়ার কোনো প্রশ্নই আমাদের ছিল না। আমি মনে করে দেই আপনাদের 16ই ডিসেম্বরের কথা, নির্বাচনের আগের দিন 17ই ডিসেম্বরে উড্ডোয়ালের লাস্ট ডেট ছিল মনোনয়ন প্রত্যাহারের। আপনারা টিভি চ্যানেল দেখেন। ওই দিন আমি ঢাকায় ছিলাম, আমি 15 তারিখে রাত্রে ঢাকায় গেছিলাম। আমি দলীয় নির্বাচন করেছি। আমি গিয়েছিলাম আমার মনোনয়নের মার্কা আনার জন্য বনানী অফিসে গিয়েছিলাম মার্কা আনার জন্য। ওই দিন আমরা মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আমাদের নেতা, আমাদের মহাসচিব মহোদয়, এরা বলল 16 তারিখে যে আমরা নির্বাচনে যাব না, কোন দল আসতেছে না, আমরা যাব না। ওই সময়ে আপনার 16 তারিখের কথা বলতেছি, 16 তারিখে মার্কাইনা জমা দেব, তারপরে আপনার ফাইনাল হবে। দেখা গেল বেলা 11টার সময় বনানী অফিসে তৎকালীন আর্মি ডিজিএফআই আর্মি অফিসার এবং তৎকালীন আপনার ঢাকা বিভাগের যে পুলিশ কমিশনার সহ প্রায় 200 সহস্রাধিক আপনার এই পোশাক পরিহিত লোক আমাদের সব নেতাকর্মীকে ওই অফিস থেকে বের করে দিয়ে আমাদের নেতা আপনার জিএম কাদের সাহেবকে মৃত্যুর ভয় দেখাইয়া, তারপরে পরবর্তীতে আবার আপনার রওশন এরশাদকে দিয়ে আপনার তারে দল খণ্ড করে তারে চেয়ারম্যান বানাইয়া তারে দেয়া নির্বাচনে নেবে এবং জিএম কাদেরকে জেলখানায় নেবে এবং মৃত্যুর ভয়ও দেখানো হয়েছে ঘরের দরজা জানালা আটকে। তার মানে এই নির্বাচনেও আপনি বলতে চাচ্ছেন যে হোসেন মোহাম্মদ এরশাদকে যেভাবে জোরপূর্বক নির্বাচনে আনছিল, এই নির্বাচনেও আপনারা ওইটাই মনে করেন? হ্যাঁ, তাই হয়েছে। আমরা শুধু দল রক্ষার জন্য, আমরা যদি ওই সময়ে যদি আমার নেতা যদি এই সিদ্ধান্ত না নেয়, তাহলে রওশন এরশাদ দিয়ে আপনার শেখ হাসিনা আপনার নির্বাচন করে নেয় এবং আমাদের জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে। তার মানে দল রক্ষার জন্য আপনারা নির্বাচনে আসছিলাম। কিন্তু নির্বাচনে যাওয়ার পরেও তো যেদিন নির্বাচন হয়েছে তার পরের দিনই তো আমার নেতা জিএম কাদের সাহেব বলছে নির্বাচন সুষ্ঠু হয় না, এই নির্বাচন সঠিক না। তার মানেটাই লোকে গেল এক বৈষম্য ছাত্রদের ব্যাপারে আমরা মনে করি, আমরা জাতীয় পার্টির নেতা কর্মীরা মনে করি যে এইখানে আমাদের যে ভূমিকা ছিল, আমরা যদি বলি যে অন্য কোন দলের এই ভূমিকা ছিল না, আমরা ঘোষণা দিয়ে 28শে জুন আপনার জাতীয় সংসদ অধিবেশনে আমার নেতা জিএম কাদের সাহেব সেইখানে স্পিকারকে উদ্দেশ্য করে এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বলেছে
ছাত্র যে বৈষম্য যে আন্দোলন, এইটা আমরা সেইটার পক্ষে আছি, আপনি এই দাবি তাদের মাইনা নেন। এই কথা কে আজকে অমুক দল তারা সাথে ছেলে দিয়ে লোক দিয়ে সাহায্য করছে কথা বলে, তখন তো তারা সরাসরি আমার নেতা আপনার জিএম কাদেরের মতন বলে নাই। তারা তো রাস্তায় দাঁড়িয়ে কোনো বড় নেতা কয় নাই যে আমরা এই বৈষম্য ছাত্রদের সাথে আছি, তলে তলে আপনার লোক দিছেন। কিন্তু আমরা সরাসরি বলছি যে আমরা এই বৈষম্য ছাত্রের হিসাবে আমরা আছি, সাথে আছি আমরা। আর তার জ্বলন্ত প্রমাণ আমরা টাঙ্গাইলগতভাবে আমার এই যে সহকর্মী যারা আছে তারা বলতে পারবে, আমার ছেলের নামে আওয়ামী লীগের অফিসে 28 তারিখে আর এই 3 তারিখ এই টাঙ্গাইল থানার ডায়েরি খুঁজলে পাওয়া যাবে। ছাত্রলীগ আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে, সেইখানে আমার ছেলে এই ছাত্রলীগের হয়েছে, আসামি হয়েছে ওই ভাঙ্গার মধ্যে। তাহলে আমরা আমার ছেলে পেলে তাহলে বৈষম্য ছাত্রদের পক্ষে ছিল, না হইলে তৎসময়ের আওয়ামী লীগ আমাদের নাম দেবে কেন মামলার মধ্যে? তার মানে বলতে চাচ্ছেন আওয়ামী লীগ অফিসটা যে প্রথম দফায় পুরানো হলো, ভাঙচুর হলো, সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার ছেলের বিরুদ্ধে মামলা দিছে টাঙ্গাইল থানায়। তার মানে তখন আপনার ছেলেকে বানিয়েছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের থেকে ভাঙচুর করছে, সেই হিসাবে মামলা দিছে। সেই হিসাবে যদি মামলা দিয়ে থাকে, তার পরবর্তীতে পতনই হলো, সরকার তো পতনই হয়ে গেল। কিন্তু এই যে একটা কথা আছে যে জাতীয় পার্টি ছাত্রদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, এই পক্ষ বিপক্ষের মধ্যে থেকে জাতীয় পার্টিকে অনেকেই ভালো চোখে দেখে না, স্বাভাবিকভাবে ভালো চোখে দেখে না। আপনারা আসলে ভালো চোখে না দেখার মূল কারণটা হলো, আপনারা যদি সাপোর্ট না দিতেন এই স্বৈরাচার হাসিনা এই 17 বছর ক্ষমতায় থাকতে পারতো না, যেটা আজকে স্পষ্টভাবে সকলেই বলছে যে আপনাদের সমর্থ পুষ্ট পেয়েই হাসিনা 17 বছর থাকতে পেরেছে ক্ষমতায়। আপনারা যদি সমর্থন না দিতেন তাহলে সে আসতে পারতো না। এই সমর্থনের জন্য আপনাদের দোষারোপ করে, এটা কি আপনারা আসলে কিভাবে দেখবেন? আমরা তো আওয়ামী লীগের সমর্থক ছিলাম না। এখন যারা বলে আর বলতেছে, মহান আল্লাহর অশেষ রহমতে এই দেশে সুষ্ঠু একটা নির্বাচন অংশগ্রহণ করুক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে যত বড় দলই হোক, জাতীয় পার্টিকে ছাড়া কেউ সরকার গঠন করার ক্ষমতা হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম। এখন একে অপরের কাছ থেকে আমাদের সরিয়ে রাখার জন্য আমাদের উপরে এই ধরনের একটা হিসাব করতে, সেটা সময় দেখা যাবে, নির্বাচনের সময় আসুক, সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। তবে আপনার কাছে আমার যে বিষয়টা আর একটু ইন্টারেস্ট জানার জন্য, সেটা হলো সম্প্রতি আপনার বিরুদ্ধে এবং আপনার 2 ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আপনারা ভূমিকা রাখেননি এবং ছাত্রদের উপরে হামলা করেছেন ইত্যাদি, আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা প্রায় 128 জনের মতো আসামি হয়েছে। সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি থেকে শুরু করে আরো অসংখ্য লোক আছে। এই যে আপনাদের ভিতরে মামলা হলো, সেই মামলার প্রেক্ষিতে আজকে দেখলাম আপনারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বিশাল বড় একটি মানববন্ধন করলেন। আসলে মামলা হওয়ার পরে মানববন্ধন কেন, এবং মামলা আপনি ফেস না করে মানববন্ধনে অংশগ্রহণ করে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি বুঝাইতে চাইতেছি একটাই, সেটা হলো শুরুর থেকে একটু কথা বলতে হয়। আমি যখন জাতীয় পার্টির রাজনীতিতে অংশগ্রহণ করছি, তার 6 বছর 7 বছর এরশাদ সাহেবের সাথে আমার কোনো দেখা হয় নাই, কথা হয় নাই। প্রথম যখন টাঙ্গাইল সার্কিট হাউসে এরশাদ সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, ওই দিন তার কাছ থেকে সে আমারে বলছিল যে তুমি রাজনীতিতে আসলা কেন? তা আমি বলছিলাম যে আপনার 9 বছরের শাসনামল, আপনার কর্মকাণ্ড আমার ভালো লাগছে,
যার কারণে আপনার দল আমি করতে আসছি। উত্তরে সে বলছিল যে দেখো, আমি আমার যে দল, সেই দলে যদি কোনো নেতা কোনো কর্মী মনে করে যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি রাজনীতি করতে আসছি, তাইলে আমার দল কইরা কোনো লাভ হবে না। আমাদের মধ্যে থেকেই তখন আরেক নেতা বলছিল যে তাইলে আমরা রাজনীতি করব কোন কারণে? তার উত্তরে বলছিল যে তুমি যদি 100 কোটি টাকার মালিক হও, ব্যবসা বাণিজ্য করে 100 কোটি টাকার মালিক হইলে তুমি যে সম্মানটা না পাবা, রাজনীতি কইরা তুমি যদি কখনো একটা সম্মানের চেয়ারে বসো, তাইলে বিনা খরচে দেখা যাবে যে সারা দেশের মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে চেনে। এই যে বিষয়টা, ওই বিষয়টা তখন আমি চিন্তা করে এই রাজনীতিতে আসছিলাম। রাজনীতি বর্তমানে হইতেছে আপনার হইল, বর্তমানে যে রাজনীতি হইতেছে বা রাজনীতি বিভিন্ন দলের রাজনীতি হইতেছে নিজেদের প্রতিষ্ঠিত করা, অর্থ সম্পদ কামাই করা। কিন্তু আমার নেতা আমারে সেটা শিক্ষা দেয় নাই। আমার নেতা আমারে সেইটা শিক্ষা দেয় নাই। কাজেই এই জন্যেই আমি ওই রাজনীতি করি। আর সমস্যা হইতেছে এইটাই যে চতুর্দিকে হইতেছে সব স্বার্থপর মানুষ। আমি ভালো থাকি কিভাবে? আমাকে ভালো থাকতে দেবে কিভাবে? আমি আপনার এই মামলার ব্যাপারে আজকে এই যে কথা আপনি জিজ্ঞেস করলেন, আমার উদ্দেশ্য হইল আমি শুধু টাঙ্গাইলের প্রশাসন না, সারা বাংলাদেশের প্রশাসন, যত ডিপার্টমেন্ট আছে সকল ডিপার্টমেন্টের মানুষ তারা 100% মহান আল্লাহ তাআলার সাক্ষী রেখে আমার ছেলেদের বিরুদ্ধে, এই ছেলেদের আপনার তদন্ত করে দেখুক। যে আমি চ্যালেঞ্জ করি জীবনের, এই রাজনৈতিক জীবনে কোন ধরনের একটা রাজনৈতিক কোন দলের নেতার সাথে আমার দুঃসম্পর্ক হয়েছে কিনা, কোন মিছিল মিটিং এ ঝগড়া বিবাদ হয়েছে কিনা, আমরা কোন অসামাজিক কোন কর্মকাণ্ডে গেছি কিনা, ব্যবসার থেকে শুরু করে কোন ধরনের অনৈতিক কোন কর্ম আমাদের মধ্যে আছে কিনা। হ্যাঁ, একটা অসুবিধা আমার আছে, আমি ঘুষ নিতেও জানি না, ঘুষ দিতেও জানি না। যখন অনেকেই আইসা অনেক কিছু আশা করে, যখন না পায় তখনই সে বিরোধিতা। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি ক্লিন ইমেজের একজন ব্যক্তি এবং কোন ধরনের দুর্নীতি কিংবা কোন ধরনের যে কোন রিপোর্ট এটা আপনার বিরুদ্ধে নাই, সেটা আপনি বলতে চাচ্ছেন। তাই যদি না হয়ে থাকে, সকলের সাথে যদি সুসম্পর্কে হয়ে থাকে, তাহলে আপনাকে কেন মামলার আসামি করবে? আপনার ছেলেদেরকে কেন মামলার আসামি করবে? কেন উদ্দেশ্য? আমি তো বললামই আপনাকে, এগুলা রাজনৈতিক প্রতিহিংসারও কিছু ফসল আছে। আরেকটা যে বিষয় আছে, সেই বিষয়টা হইতেছে এইখানে প্রতিপক্ষ হইছে টাঙ্গাইলে প্রতিপক্ষ আছে, কিছু অসাধু লোক আছে, অসাধু শ্রেণীর লোক আছে, যারা অন্যের কাছে থেকে অন্যের প্রয়োজনায় টাকা পয়সা নিয়ে আমার বিরুদ্ধে মামলা বাণিজ্য করার চিন্তা করতেছে এবং এটা করাইতেছে একটা গ্রুপ। আর সেই গ্রুপটা অবশ্য আমার এই কতদিন আমার বোঝা হয়ে গেছে। আপনি এইখানে একটা দেখেন, এই যে মামলাটা হয়েছে, এইখানে যেদিন মামলা হয়েছে তার আগের দিন টাঙ্গাইল প্রতিদিন অনলাইনে
আমার বিরুদ্ধে এখানে লেখা হয়েছে। হ্যাঁ, আমি আসতেছি সেই প্রসঙ্গে, আমি আসবো সেই প্রসঙ্গে আসবো, কিন্তু আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে এই যে আপনার বিরুদ্ধে এবং আপনার ছেলের বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মামলাটা হলো, এটা কি আপনি মনে করতেছেন রাজনৈতিক প্রতিহিংসা নাকি আসলে ঘটনার সাথে সম্পৃক্ত? কোনটা? এই যে প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। এটা রাজনৈতিক প্রতিহিংসা এবং কিছু মানুষের অর্থ কামাইয়ের রাস্তা। আমাদের নাম দেওয়া মানে তারা মনে করতেছে যে এইখানে দিলে একদিকে আমাদের আটকে নিয়ে আমার সয় সম্পত্তির থেকে শুরু করে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা কামাই করবে, আমার সয় সম্পত্তি বেদখল দিব, এই সমস্ত কারণ এইখানে আছে, জড়িত আছে। তাছাড়া আমরা কখনো অন্যায়ের পক্ষে কাজ করি নাই। আমার এই বয়সে সেটাই যদি আপনি বলতেছেন, আমরা সম্প্রতি স্থানীয় বেশ কয়েকটা গণমাধ্যমে আমরা দেখছি যে আপনাকে ভূমিদস্যু হিসাবে আখ্যা করছে, আপনি মাটি বিক্রির সাথে আপনাকে আখ্যায়িত করছে এবং আপনি এইচডিএস এর সম্পত্তি দখল করে সেখান থেকে শত শত ট্রাক মাটি বিক্রি করতেছেন এবং অসংখ্য কোটি কোটি টাকার জায়গা দখল করে বসছেন। আপনার বিরুদ্ধে মামলাও হয়েছিল, আপনার ছেলেদেরকে ধরেও নিয়েছিল, তারপর আপনার মাটি কাটা থামাইতে পারতেছে না। এখানে যে নিউজগুলোতে আমরা দেখতে পেলাম, এই যে এইচডিএস এর সম্পদ দখল করা এবং মাটি কাটা, আপনি আসলে দখলকারী কিনা নাকি আপনার ক্রয় সম্পত্তি? আপনি কিভাবে সেখান থেকে মাটি কেটে নিয়ে যান, যেখানে স্থানীয় পত্রিকাগুলোতে ব্যাপক হেডলাইন করে নিউজ করতেছে? এই যে হেডলাইন যে পত্রিকার যারা করছে, এইখানে একটা শব্দ আপনার ব্যবহার করছে যে এইখানে অনলাইনে জাল কাগজপত্র তৈরি করছে, জাল কাগজপত্র কথাটা উল্লেখ আছে, জাল কাগজপত্র। ওনারা কি এই জাল শব্দটা এইখানে যখন ওনারা লিখলো, ওনারা আবার লিখছে যে কোর্টে মামলাও চলমান আছে। তাইলে ওনারা কি জজ সাহেবের চেয়ে বড় জজ নাকি? এই জাল শব্দ যে ব্যবহার করলো, জজ সাহেব জাল মামলা চলতেছে কোর্টে, দলিল জাল না নকল, কে আসল কে নকল সেটার জাস্টিস মালিক হইল জজ সাহেব। উনি কিভাবে বলল এখানে জাল শব্দটা? উনি কিভাবে ব্যবহার করলো? উনি কি আমার কাছে কাগজ দেখতে চাইছে? ওই সাংবাদিক ভাই, উনি কি আমার কাছে কাগজ দেখতে চাইছে? আচ্ছা, যদি তাই হয় তারপরেও আমি এইটার ব্যাখ্যা আপনাকে দেই। আমি 2015 সালে সাবকলা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করাইয়া আমি এই জায়গা ক্রয় করছি 15 সালে, আর কিছু জায়গা নিছি 17 সালে। এই হইল টোটাল আমার জমির পরিধি। এখানে ওই সাংবাদিক ভাইও লেখছে, ওইখানে 800% সাইনবোর্ড আছে, 800% জমি সাইনবোর্ড আছে, সাইনবোর্ড আছে। আচ্ছা, 800% পোড়াবাড়ি মৌজায়, আর 198% আছে গদুরগাতি মৌজায়। ওইখানেও সাইনবোর্ডটা ওনার চোখে পড়ে নাই। ওইখানে সাইনবোর্ড দেওয়া আছে, কাঁটাতারের বেড়া দেওয়া আছে রাস্তার সাথে, ওইটা চোখে পড়ে নাই। ওই 800 চোখে পড়ছে। আর 800 থেকে আমি মাটি কাইটা উপরের অংশের মধ্যে আমি ফেলতেছি। আর আপনার ওইখানে যাইয়া আপনারা দেখেন, এই ভাইজান, এই সাংবাদিক ভাই, উনি যে এই যে কথাটা লিখলো, ওনার কাছে আমি জানতে চাই, আপনি কি আমার কাগজ দেখছেন? আপনি যে জাল বললেন, আমি তো মনে করি যে ওই পুরা এইচডিএস টোটাল সম্পত্তি টাঙ্গাইল জেলার সিরাজি বিক্রি করছে। ওই জমিটা জাল, ওই কাগজটা জাল। আপনি বলেন, আমি প্রমাণ দিয়ে দিব। আপনারা আসেন, দেখেন, আমি প্রমাণ দেখাই দেব যে কিভাবে জাল। আপনি লিগ্যাল দাবি করতেছেন ক্রয় সূত্র থেকে, সিরাজের কাছ থেকে আমরা ক্রয় করছেন, আপনি সেই বিষয়ে লিগ্যাল দাবি করতেছেন। আমি সিরাজের কাছ থেকে কিনি নাই। সিরাজ নট এ চেয়ারম্যান আপনার এইচডিএস।
সেটা কি, এটা কি আপনার কথা না এটা এটা আমার কাগজের কথা, আদালত না কাগজের কথা? আমার কাগজের কথা, আমার কথা না। আমি এখনো বলি ওই যে টোটাল যে জায়গাটা আমি তো নিছি 125 একর জায়গা, পোড়াবাড়ি চারাবাড়িতে 125 একর জায়গা, তার মধ্যে আমি নিছি 800%, 8 একর। তাইলে বাকি টোটাল সম্পত্তিটা নিছে গাজীপুরের নাজমুল সাহেব। নাজমুল সাহেব নামে এক ভদ্রলোক লিখছে। নেওয়ার পরে থেকেই উনি আমার জায়গাটা আমার কাছ থেকে নেওয়ার জন্যে উনি নিছে সিরাজির কাছ থেকে, সিরাজির কাছ থেকে পাওয়ার নিচ্ছে রেজিস্ট্রি করে। সিরাজি যেমন টাঙ্গাইল জেলার মানুষ আর গ্রাহককে ঠকাইছে, পাশাপাশি এই টাঙ্গাইলের আপনার সকল মানুষের চোখে ধুলা দিয়ে আইনটাও ঠকাইছে। এই যে আপনার বিরুদ্ধে যে আমরা কিছুদিন আগে যে মামলা হয়েছিল, আপনার 2 জন লোক ধরেও নিছিল, তারপরে সেখান থেকে জামিনে আসছেন, আবারও সেটা পুনরায় মাটি খনন করছেন, আপনার ওখানে কি আদালত করতে কি কোনো নিষেধাজ্ঞা কিংবা কোনো কিছু? এই শব্দটা আপনি যেটা বললেন এই শব্দটা ঠিক না। কোনটা? আমি ওইখানে পুকুর কাটতেছিলাম, ওই অবস্থায় টাঙ্গাইল তৎকালীন ওসি সাহেব, তৎকালীন এমপি সাহেব সানোয়ার সাহেবের নির্দেশে আমাকে এইখানে এই মামলায়, 2টা মামলায় আমার আওয়ামী লীগের সাথে মিশানো হয়েছে। কিন্তু এই যাদের সাথে মিশানো হয়েছে এদের নির্দেশেই তখন তৎকালীন এসপি সাহেব, আপনার ওই যে কি নাম ছিল, সরকার মোহাম্মদ কায়সার সাহেব, ওই কায়সার সাহেবের সাথে নাজমুলের খুব সখ্যতা ছিল, একই জায়গায় ওনার বাড়ি। ওই হিসাবে ওনার মাধ্যমে আমগরে এই সদরের এমপি তৎকালীন আপনার সানোয়ার সাহেব, ওনার নির্দেশে তখন দিনের বেলায় বেলা 2টার সময় আমার ওই প্রজেক্টে ঢুইকে পুলিশ, এই ওসি সাহেব আমার যে কামলা যে লোকগুলারা দিয়ে আপনার ওই জিনিসগুলা আমি কাটাইতেছিলাম, পুকুরগুলা কাটাইতেছিলাম, পার বান্ধাইতেছিলাম পুকুর তো আগেই এরা চুরি করে মাটি বিক্রি করে এরা পুকুর বানিয়ে রাখছে। তখন কি সাংবাদিক সাহেবরা দেখে নাই? আজকে আমি করতেছি আমার জমি, আমি টাকা দিয়ে কিনছি, রেজিস্ট্রি করে নিয়ে আমার জমির ভিতরের থেকে আমি মাটি গাইটা জমির উপরে ফেলাইতেছি। আজকে আমি মাটির ব্যবসা হয়ে গেছি গে। আর হাজার হাজার ট্রাক মাটি যে রাত্রের অন্ধকারে বেইছে টোটাল এসডিএসটারে ধ্বংস করে ফেলছে, তখন কি কোনো সাংবাদিক টাঙ্গাইল জেলায় ছিল না? তাদের চোখে পড়ে নাই? আজকে আমার পড়ছে কি কারণে? আমি প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করব কার কাছে? সবাই তো তোলা খায়। সমস্যা হয়েছে এইখানে। এখন সেটা হলো আরেকটি প্রসঙ্গ। তবে আর ওই যে 144 দ্বারা জারির কথা বললেন, ওসি সাহেব যাইয়া আমার লেবার করে ধরে নিয়ে আসছিল, কোর্টে চালান দিছিল। কোর্টে চালান দেওয়ার পরে কোর্টের থেকে ওই দিনই আবার আপনার জামিন দিয়ে দিছিল। আর সেটার যুক্তি কথাটা হইল এই যে সিরাজি মামলা দিছিল, 144 দ্বারা জারি করছিল কোর্ট। যখন কোর্ট 144 দ্বারা জারি করছিল, আমার তখন ওই আইন সম্বন্ধে আমার ধারণা ছিল না। আমি ওই অবস্থায় যখন মাটি কাটতেছিলাম, তখন এরা যাইয়া আপনার পুলিশ যাইয়া ওইটা ধৈরা আইনা চালান দিয়ে দিছিল। ওই দিনই আবার জামিন দিয়ে দিছিল এই কোর্টের থেকে। কিন্তু সেইখানে আমার ছেলে তো কখনো ওই জেলখানায় যায় নাই, ধরা পড়ে নাই। আমার ছেলে যাবে কেন? জায়গা আমার। আমি ওসি সাহেবের সামনে বলছিলাম আমি কাটাইতেছি, আমারে ধরেন, আপনি লেবার ধরে নিয়ে যান কেন? কয় যে আপনি এসপি সাহেবের সাথে আলাপ করেন। আমি এসপি সাহেবের কাছে, তৎকালীন এসপি সাহেব কায়সার সাহেবের কাছে গেছিলাম আমার যাবতীয় কাগজ নিয়ে। আমি যাইয়া যখন ওনারে দেখাইলাম, তখন উনি দেখে বলল যে আসলে ভাই আই এম সরি,
আমাকে এইভাবে বলা হয় নাই, যার কারণে আমি ওসি সাহেবরে বলছিলাম যে জিনিসটা আপনি একটু দেখেন। তাহলে এই যে আপনার বললেন স্বচ্ছতা কাগজ, কাগজের স্বচ্ছতা, তারপরে আপনার কি বলে এসপি সাহেবের ধরাধরি, আপনার যে জায়গা নিয়ে যে বারবার নিউজ হচ্ছে, এটা আপনি কেন পরিষ্কার, আপনার কাছে কি আসলে সাংবাদিকরা জানতে আসে না, নাকি আপনি ক্লিয়ার করেন না? মানে তাহলে কেন 2 দিন পর পর এই নিউজগুলো হচ্ছে এইভাবে? নিউজগুলো হইতেছে যে দেনা পাওনার জন্য। আমি খুব পরিষ্কার বলি আর কি। সম্প্রতি যে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, কারণ এটা ইতিমধ্যে আমি দেখছি যে আমার সাথে অসংখ্য লোক আপনার লাইভটি দেখছে, অনেকে কমেন্ট করছে। শেষ প্রশ্ন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2টি মামলা, সম্ভবত 2, একটি মানে গাজীপুরে হয়েছে, একটি টাঙ্গাইল, তাই তো মনে হয়? টাঙ্গাইলে হয়েছে। যে গাজীপুরে একটি মামলা হলো সর্বশেষ এবং টাঙ্গাইলের এই 2টি মামলা কি আসলে আপনি মানে কিভাবে দেখছেন? আপনি কি আসলে এই মামলা নিয়ে চিন্তিত, নাকি আপনি আসলে? আমি কোন আমার মনের মধ্যে কোনো প্রকার চিন্তা নাই। আমি আমার এই বয়সে আমি কোনো অন্যায় করি নাই, নিজেও করি নাই, আমি অন্যায়কারীকে পছন্দও করি না। আমি আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, আমি প্রশাসনের কাছে নিবেদন করতে চাই, সবিনয় নিবেদন করতে চাই, সেটা হলো আপনারা এই বাদীর কাছে জিজ্ঞেস করেন, নিরপেক্ষ তদন্ত করেন যে আওয়ামী লীগের কোন এই যে যাদের নাম দিছে তাদের সাথে আমার জীবনের কোনো কর্ম আছে কিনা। আমি ওই ঘটনা তো দূরের কথা, আর একটা জিনিস আপনার উদ্দেশ্যে বলতে চাই, 5 তারিখ তো বিজয় দিবস, ওই দিন তো আপনার সারা দেশের গাড়ি বন্ধ। আমি আমার ছেলে নিয়ে গেছি ওইখানে, এই 11 হাতে করবার নিগে আওয়ামী লীগের এই লোকের সাথে যাদের নাম দিচ্ছে, ওদের সাথে তো আমার সম্পর্কই নাই। আমি অনেকের সাথে আমার জীবনেও কথা বলি নাই। আমি কি করে গেলাম আর কি করে মামলা হইল, আমি আপনাদের কাছে এবং আমি এই মানে বাংলাদেশ প্রশাসনের কাছে আমার আবেদন যে আপনারা তদন্ত করে ওই ইয়ের কাছে থেকেই, আপনার বাদীর কাছ থেকেই আপনারা জিজ্ঞেস করেন যে এই মামলা, সে যদি এই মামলার সঙ্গে আমি জড়িত থাকি, প্রশাসন যে কোনো শাস্তির ব্যবস্থা করুক, আমি সেটা আমার মাইনা না নেওয়ার কোনো কারণ নাই। আর যদি না থাকি, তাহলে বাদী কার কথায়, কার কাছে থেকে কত টাকা নিয়ে আমার বিরুদ্ধে এই রকম মামলাটা উনি এই দিল। এই বাদীকে আপনি চেনেন? না, আমি চিনি না। কোন সময় কথা হয়েছে? আমার জীবনে হয় নাই, আমি দেখেও নাই। বাদীটার নাম কি? বাদী তো কাগজে দেখতেছি আমি, যে লাবু মিয়া। তার বাড়ি কোথায়, তার সম্পর্কে কোনো একটু যে তথ্য? না, আমি কোনো কিছু জানি না। আর আমার মনে হয় না যে আমার জীবনে তার সাথে আমার পরিচয় আছে বা আছে। যে বাদী কি আপনি চিনেন না, হয়তো বাদী আপনাকে চিনে, রাজনৈতিক ভাবে আপনাকে চিনতে পারে, তবে এই ঘটনাকে, যাই হোক, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আপনি সর্বশেষ আমি আপনার একটা কথার উত্তর দেই। এই বিষয়টা উনি যে এই লাবু যে মামলাটা দিচ্ছে, মামলা ওনারেদের দেওয়ানো হয়েছে। আমার বিরুদ্ধে মামলা আমার এবং আমার ছেলের বিরুদ্ধে দেওয়ানো হয়েছে একটা চক্র। আপনি কিভাবে আশ্বস্ত হইলেন এটা যে তাকে, একজন সে দেশের একজন নাগরিক, সে মামলা দিতেই পারে, সে সচেতন একজন নাগরিক, মানবাধিকার কর্মী, সে মামলা দিতেই পারে? আপনি কিভাবে আশ্বস্ত হইলেন, মানে হইলেন যে তাকে দিয়ে কারো প্ররোচনায় সে মামলাটা? চোরে যত পাইলেই চুরি করুক, চোরে যত পাইলেই চুরি করুক, তার পদচিহ্নটা রেখা যায়। একটা কথা আছে না, এইখানে আপনি দেখেন টাঙ্গাইল জেলায় মানুষ বাস করে না, এই যে নাজমুল, তার ভাই 8 তারিখে 7 তারিখে টাঙ্গাইলে মামলা হয়েছে। 8 তারিখে 7 তারিখে মামলা দিছে এই লাবু আমার বিরুদ্ধে। 10 তারিখ পর্যন্ত তো ওই কাগজ এইখানে আসে নাই, থানায় আসে নাই। তাইলে 8 তারিখে এই যে কাগজ পত্রিকা, 8 তারিখে এই আসিফ, এই নাজমুলের ভাই, এইটাই শেয়ার দিল কিভাবে?
এইটা সম্পূর্ণ এরা একটা চক্র আমার ওই জায়গা বেদখল দেওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা সে মানুষের মধ্যে বিলাইতেছে আপনাদের বিভিন্ন স্তরের মানুষের সাথে। এখন তাদের ষড়যন্ত্র হয়েছে আমারে যে কোনোভাবে আটকাইয়া তারা আপনার আমার এই জায়গা বেদখল দিব, আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এইটা হলো অসৎ উদ্দেশ্য। তার চাবি বানাইছে আপনার লাবুরে, তার চাবিটা বানাইছে লাবুরে, এবং এর মধ্যে আমাদের টাঙ্গাইলেও 2-1 বিশিষ্ট ব্যক্তি জড়িত আছে এই ঘটনায়। কারণ হইল ওই নাজমুলের কাছ থেকে তারা মাসোয়ারা নেয়, তারা মাসোয়ারা টাকা নেয়। বিগত এমপি সাহেব নিত, এমপি সাহেবের সাথে তখন যারা ছিল তারাই আমারে বলছে যে এইরকম নাজমুল মাসে মাসে অমুককে টাকা দেয়, যার কারণে ওর পক্ষে যাই আপনার বিপক্ষে গেছে এমপি সাহেব। আর এখন যেটা হইতেছে একদম শেষ প্রশ্ন আমি চলে আসছি। আজকে যে মানববন্ধনটা করলেন, মানববন্ধনে আমরা দেখলাম অনেক বক্তারা বক্তব্য দিলেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তারা এটা প্রত্যাখ্যান করছে এবং অনেক কথাই তারা বক্তব্য বলে আসছে। এই মানববন্ধনে আপনি কি মেসেজটা দিতে চাচ্ছেন, টাঙ্গাইলবাসীকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি টাঙ্গাইলবাসীকে দিতে চাইতেছি, সারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বলতেছি, আমি সারা বাংলাদেশের সকল প্রশাসনের কাছে আমার আবেদন, আমি সত্যের রাজনীতি করি, আমি জনগণের রাজনীতি করি, আমি দেশ ও জনগণের ভালোবাসার রাজনীতি করি। অনেকের মতন রাজনীতি আমি করি না। কাজেই এই যে মিথ্যে ষড়যন্ত্রমূলক আমাকে হয়রানি করা হইতেছে, আপনারা সেটা তদন্ত করে দেখে এইটার বিচার ব্যবস্থা করেন। কারণ একজনের নামে যদি মিথ্যা মামলা দেওয়া যায়, বাংলাদেশের আইনে সেটার শাস্তির দেওয়ারও রাইট আছে। কাজেই প্রশাসনের কাছে, জনসাধারণের কাছে আপনার এই জিনিসটা আপনারা দেখেন যে সত্যিকারে আমি দোষী না নির্দোষ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মোজাম্মেল হকের সাহেবের সাথে। কারণ তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গ নিয়ে তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। একটি মামলা টাঙ্গাইল দ্রুত বিচার ট্রাইব্যুনালে, আর একটি মামলা গাজীপুরে আদালতে মামলা হয়েছে। 2টি মামলা বর্তমান চলমান, সমস্ত তদন্ত অবস্থায় আছে। আজকে কিন্তু তার যে টাঙ্গাইলের সর্ব যে জনতা আছে সেই ব্যানারে কিন্তু আজকে মানববন্ধন হয়েছে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে। আমরা আজকে তার সেই মামলার প্রসঙ্গ এবং তার বিরুদ্ধে অসংখ্য স্থানীয় পত্রিকায় বেশ কিছু নিউজ হয়েছে, সেই নিউজের প্রসঙ্গে তার সাথে আমরা খোলামেলা আলোচনা করলাম এবং তাকে আমরা বেশ কিছু প্রশ্ন করলাম। তিনি তার সেই প্রশ্নের উত্তর তিনি তার মতো করে তিনি দিয়েছেন। তবে একটি কথা আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য উদ্দেশ্যটাকে কোনোভাবেই যেন কুলুষিত করতে না পারে কোনো ব্যক্তি, সেটাও আমাদের সতর্ক থাকতে হবে। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে কোনো ব্যক্তি যদি সম্পৃক্ত হয়ে থাকে, আমরা সেটার তীব্র নিন্দা জানাই এবং তাদেরকেও আইনের আশ্রয় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা আমরা অবশ্যই আমরা দাবি জানাচ্ছি। আর যদি সেই আন্দোলনের সাথে কোনো ব্যক্তি সম্পৃক্ত না থাকে, তার বিরুদ্ধে যেন অহেতুক কোনো মিথ্যা এবং হয়রানিমূলক মামলা না হয়ে তাকে যেন আইনের কাঠগড়ায় প্রতিনিয়ত দৌড়াতে না হয়, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ লাইভটি দেখলেন, আপনাদের অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি লাইভটি শেষ করে দিচ্ছি। আপনি কি 30 সেকেন্ডে বলবেন কিছু? আপনারা যারা দেখলেন, আমি আপনাদের সকলের বিবেকের কাছে বিবেচনা করার জন্য আমার কথাগুলো বিবেচনা করে আপনারা দেখবেন। আমি সকলের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা এবং সালাম রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।